হাই মিস প্রেমা খান, প্রজেক্টের জন্য এসেছেন, বাট আপনার মনে হয় আমি এখানে থাকার পরেও আপনি প্রজেক্টটা পাবেন? ইম্পসিবল। শুধু শুধু এখানে না থেকে বাসায় গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকুন, কারণ প্রজেক্টটা এবার মির্জা গ্রুপ পাবে। মিনহাস, তুমি কিন্তু এবার একটু বেশি করছো। যেই অফিসে তুমি এতদিন করেছো সেই অফিসেরই এখন ক্ষতি করতে চাইছো কেন মিনহাস? আমি কেন আপনাদের ক্ষতি করব? আমি মির্জা গ্রুপের এমডি এখন, আর সেই কোম্পানির কিভাবে লাভ হবে সেটাই তো আমি দেখব, তাই না? তাতে কার ক্ষতি হলো আর কার লাভ, আই ডোন্ট কেয়ার। বলে মিনহাস চলে যায়। মনটা মুহূর্তেই খারাপ হয়ে গেল। তবুও মিটিং রুমে আসি। এক এক করে সবাই নিজেদের প্রেজেন্টেশন দেয়, আর মিনহাজের কথা মতো ওই প্রজেক্টটা পায়। মাথা নিচু করে মিটিং থেকে বের হয়ে যাই। গাড়িতে উঠতে গেলে মিনহাজ আমার কাছে এসে বলে, কি মিস প্রেমা, বলেছিলাম না ডিলটা আমি পাবো? আমার কথা শুনে চলে গেলে আপনার সময়টা বেঁচে যেত। নো প্রবলেম। এটা আমি পরাজয় হিসেবে না, শিক্ষা হিসেবে নিলাম। নেক্সট টাইম আবার দেখা হবে। ভেরি গুড। এই তো একজন বিজনেসম্যান। উফ উফ সরি, একজন মডার্ন গার্লের মতো কথা। সো দেখা হবে আবার। বলে আমি গাড়ি নিয়ে চলে আসি অফিসে। অফিসে এসে সকল স্টাফের সাথে প্রজেক্টের ব্যাপারে কথা বলি, আর খুব দ্রুত কাজটা শেষ করতে হবে সেটাও জানাই। এরপর নিজের কেবিন এসে বসে ল্যাপটপে নতুন প্রজেক্টের কাজ করতে থাকি। সুলতান মির্জা আমার কেবিন এসে বলে, মিনহাজ, একসাথে কি দুইটা কাজ করা সম্ভব? ইঞ্জিনিয়ারের সাথে আমার কথা হয়েছে, আপনি শুধু ওখানে থেকে সবটা দেখবেন, আর এই প্রজেক্ট আমি দেখছি। তুমি আছো বলেই আমি নিশ্চিন্তে আছি। ঠিক আছে, তাহলে তাই হোক, আমি আসছি। বলেই উনি চলে যায়। আমি কাজে মনোযোগী হই। অফিসে যেতে ইচ্ছে করছে না, তাই বাসায় চলে আসি। বাসায় দেখি আব্বু সোফায় বসে আছে। আমি গিয়ে আব্বুর কোলে শুয়ে পড়ি। চোখের পানিগুলো গাল গড়িয়ে আব্বুর পায়ে পড়তেই আব্বু বলে, কিরে মা, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? মিনহাস প্রজেক্টটা নিয়ে গেছে আব্বু, আর আমাকে যা ইচ্ছা তাই বলেছে। একটা প্রজেক্ট পাসনি তো কি হয়েছে? আবার অন্য প্রজেক্ট পাবি। কেন মন খারাপ করছিস? বিজনেস করতে গেলে এমন হয়ই। আর মিনাজের সাথে আমি কথা বলছি, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট কর। চোখের পানি মুছে রুমে চলে আসি। চেঞ্জ করে শুয়ে পড়ি। কাজ করতে করতে অফিস টাইম শেষ হয়ে যায়। কাজ বেশি থাকে, আরও 2 ঘন্টা বেশি কাজ করে বাসায় চলে আসি। বাসায় আসতে আম্মু পানি এগিয়ে দেয়। অফিস কেমন চলছে? কোনো সমস্যা হচ্ছে না তো? আম্মু সব ঠিক আছে। আচ্ছা, তুই কি আমাকে বললি প্রেমাদের বাসায় নিয়ে যাবি? কই, আর তো কিছু বললি না। যেতে হবে না আম্মু, প্রেমা আমাকে আবার ঠকিয়েছে। ঠকিয়েছে মানে কি হয়েছে আবার? তুই তো আমাকে কিছু বললি না, আর তাই তুই ওখানে চাকরি ছেড়ে দিয়ে নতুন চাকরি নিয়েছিস আর বাসাও বদল করেছিস। আম্মু। এরপর আমি আম্মুকে সব বলি, প্রেমা যা যা করেছে সব শুনে আম্মু বলে, দেখ বাবা, প্রেমা হয়তো মিথ্যা বলেছে, কিন্তু আর মিথ্যার পেছনে তোর জন্য ওর ভালোবাসা ছিল। তোকে পাওয়ার জন্য সব করেছে। এই ভুলগুলো ধরে তুই এত কিছু করে ঠিক করিসনি। আম্মু এগুলো ভুল নয়, আমার ইমোশন নিয়ে খেলেছে ও। যেখানে মানুষের সারা জীবন বেঁচে থাকে না, সেখানে তার ভুলগুলো মনে রেখে কি লাভ? চোখের পলকে সময় চলে যায়। এই সামান্য ভুলগুলোকে ধরে নিজেও কষ্ট পাস না, আর মেয়েটাকেও কষ্ট দিস না। আমার কথায় রাগ করিস না, একটু ভেবে দেখিস। বলে আম্মু চলে যায়। আমি আম্মুর কথাগুলো ভাবতে থাকি। আমার ভাবনায় সেদ পরে মোবাইলের রিংটোনে মুনা কল করেছে। ওর সাথে আমি কিছু সময় কথা বলে রুমে এসে ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে রুমে এসে শুয়ে থাকি। পরদিন আব্বুর সাথে নাস্তা করে রুমে এসে রেডি হয়ে নেই অফিসে যাবার জন্য। নিচে আসতেই আব্বু কাছে ডাকে। আমি আব্বুর কাছে আসতেই আব্বু বলে, একদম মন খারাপ করে থাকবি না, নিজের মতো করে কাজ করতে থাক। আর মনে রাখবি, বিজনেস সবসময় আমরাই যে সব প্রজেক্টের কাজ পাবো এমনটা নয়, বাকিরাও কাজ করবে, তাই না? আমি বলে বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে অফিসে চলে আসি। অফিসে এসে তন্নিকে আমার কেবিনে ডাকি। তন্নি আসতেই আমি ওকে বসতে বলি। তন্নি বসতে বসতে বলে, ম্যাম, কালকে অফিসে আসলেন না জি? আর যে প্রোডাক্টের জন্য গিয়েছেন সেটার কি হলো? ডিলটা মিনহাস পেয়েছে। ওই মির্জা গ্রুপের নতুন এমডি আর চৌধুরী সাহেব মিনহাসকে খুব পছন্দ করে, আর তাই ডিলটাও ওকেই দিয়েছে। মিনহাজ আপনার কোম্পানি ক্ষতি করতে চাইছে? আপনার সাথে সমস্যার কারণে ও আপনাদের কোম্পানি ক্ষতি করতে পারে না। বাদ দাও ওসব কথা। আমি পেছনের কথা ভুলে সামনে এগোতে চাই।
আর বিজনেস করতে গেলে এমন তো হয়ই, সব ডিল আমরা পেলে বাকিরা তো না খেয়ে মরবে। সেটাও অবশ্য ঠিক বলেছেন। আচ্ছা, আপনি আমাকে ডেকেছিলেন কেন ম্যাম? তোমার সাথে গল্প করার জন্য। কাজ করতে ইচ্ছে করছে না আজ। আর তোমাকে তো আমি আমার ফ্রেন্ড ভাবি, তাই তোমার সাথে কথা বলার জন্য ডাকলাম। আমি আপনার কোম্পানির সামান্য একজন স্টাফ, আমি কি করে আপনার ফ্রেন্ড হতে পারি ম্যাম? দেখো, এসব কথা আমার সামনে বলবে না। আমি যখন বলেছি তুমি আমার ফ্রেন্ড, সো তুমি আমার ফ্রেন্ড। যখন তুমি আমি একা থাকবো আর অফিসের বাইরে আমাকে ম্যাম নয় নাম ধরে ডাকবে, ওকে? আমি কি করে আপনাকে নাম ধরে ডাকতে পারি ম্যাম? ফ্রেন্ড কি কেউ ম্যাম বলে ডাকে? নাকি আমাকে তোমার ফ্রেন্ড ভাবতে পারবে না? ঠিক আছে ম্যাম, আই মিন প্রেমা, আমরা আজ থেকে ফ্রেন্ড। এ তো গুড। আচ্ছা, তা তোমার বাসায় কে কে আছে? আমার কেউ নেই। আমি ছোট থেকেই এতিমখানায় বড় হয়েছি, আর সেখান থেকেই লেখাপড়া করেছি। আর আপনাদের অফিসে চাকরির ব্যবস্থা তারাই করে দেয়। বাসা ভাড়া করে থাকতে হবে না। আজ থেকে তুমি আমার সাথে আমার বাসায় থাকবে, আমার বোন হয়ে। তুমি আমাকে তোমার ফ্রেন্ড করেছো, এইটাই অনেক আমার জন্য। আমি তোমার বাসায় থাকতে পারবো না। আমি যদি তোমার বোন হতাম, আমাকে না করতে পারতে? না, আসলে আমি বলছিলাম কি, কিছু বলতে হবে না, আমি যা বললাম তাই হবে। অফিস শেষ করে তুমি আমার সাথে আমার বাসায় যাবে। খাওয়া দাওয়া করে দুজন তোমার বাসায় গিয়ে তোমার প্রয়োজনীয় যা লাগবে তা নিয়ে আসবো। তন্নি রাজি হচ্ছিল না, আমি জোর করে রাজি করাই। আব্বুকে কল করে সব বলি, আব্বু খুশি হয় সব শুনে। মিনহাজ, কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে। ইঞ্জিনিয়ার বলো তুমি ফ্রি হলে তাকে কল করতে। আমি ভাবছি এত কিছু কি এত তাড়াতাড়ি সম্ভব? সবকিছু একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? মানে একসাথে দুইটা প্রজেক্ট, রিক্সি হয়ে যাচ্ছে না? একটা কথা জানেন সুলতান সাহেব, নো রিস্ক নো গেইন। ওপরে উঠতে গেলে রিস্ক তো নিতেই হবে। ওকে মিনহাজ, তুমি যা ভালো মনে করো তাই হবে। আর ইঞ্জিনিয়ারকে কল করতে ভুলো না। সমস্যা নেই, আমি একটু পর কথা বলছি। আর প্রজেক্টের কাজও আমি শুরু করে দিয়েছি, এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে বলে আশা করছি। তুমি থাকতে আর আমার কোনো চিন্তা নেই। আমি জানি তোমার কাজের স্টাইল, আর তুমি কতটা সিনসিয়ার তা আমিও জানি। ঠিক আছে, তাহলে আমি ওদিকটাই যাই, তুমি এদিকটা দেখো। বলে উনি চলে যায়। আমি ম্যানেজারকে কল করে আমার রুমে আসতে বলি। ম্যানেজার আসলে আমি বলি সবাইকে গিয়ে বলতে আজকে অফিস ছুটির পর 4 ঘন্টা ওভারটাইম কাজ করার জন্য, আর ওভারটাইমের টাকা আজকেই দিয়ে দেওয়া হবে। ম্যানেজার ঠিক আছে বলে চলে যায়। আমি আবার কাজ করতে থাকি। মোবাইল বেজে ওঠাই, কাজের মধ্যে ব্যাঘাত ঘটে। মোবাইল হাতিয়ে নিয়ে দেখি প্রেমার আব্বু কল করেছে। হ্যালো স্যার, কেমন আছেন? তুমি তো আর আমার কোম্পানিতে জব করো না, তাহলে এখনো স্যার বলে ডাকছো কেন? পুরনো অভ্যাস তো ছাড়তে পারিনি। তো হঠাৎ আমাকে কল করার কারণ জানতে পারি? তোমার সাথে একটু দেখা করতে চাই, কিছু কথা বলার ছিল। সময় হবে কি তোমার একটু? লাঞ্চ টাইম তাহলে দেখা করি। কোথায় আসতে হবে বলুন? আমার বাসায় আসতে কোনো সমস্যা আছে তোমার? প্রেমা বাসায় থাকবে না, নো প্রবলেম। ওকে, আমি আসবো স্যার। স্যার ঠিক আছে বলে কল কেটে দেয়। আমি মোবাইল রেখে কাজ করতে থাকি। লাঞ্চ টাইম হলে অফিস থেকে বের হয়ে চলে আসি স্যারের বাসায়। স্যার আমাকে খাবার খাওয়ার জন্য বলে। আমি না করলে স্যার বলে, অফিস থেকে সোজা এখানে এসছো, আমি জানি না খেয়ে এসছো। আমিও তোমার জন্য অপেক্ষা করছিলাম, বসো, একসাথে খাওয়া যাক। আমারও খুব ক্ষুধা পেয়েছে, তাই আর কিছু না বলে খেতে বসে পড়ি। খাবার খেয়ে স্যার তার রুমে নিয়ে আসে। দুজনে মুখোমুখি হয়ে বসে আসি। স্যার বলে, আমি কোনো বস হয়ে নই মিনাস, প্রেমের আব্বু হয়ে বলছি। আমার মেয়েটাকে আমি এভাবে আর দেখতে পাচ্ছি না বাবা। মেয়েটা সারা রাত তোমার জন্য কান্না করে। আমার মা আমার মেয়েটাকে একটু একটু করে শেষ হয়ে যেতে আর দেখতে পাচ্ছি না বাবা। তুমি সব ভুলে আমার মেয়েটাকে আপন করে নাও। তুমি ভেবো না আমি তোমাকে আবার অফিসে জয়েন করতে বলছি না। আমার মেয়েটাকে তুমি বাঁচাও। স্যার আপনি সব জেনেও আমাকে বলছেন প্রেমাকে আপন করে নিতে? আমি সব জেনেই বলছি বাবা, তুমি তো সবই বুঝতে পারছো কেন প্রেমে এমনটা করেছে। আমার এই একটা অনুরোধ তুমি রাখো প্লিজ। আমি ভেবে আপনাকে জানাবো স্যার। এখন আমি কিছু বলতে পারছি না, আমার কিছুদিন সময় লাগবে। একটু ভেবে দেখো আমার কথাটা বাবা। আমি ঠিক আছে বলে স্যারকে বিদায় দিয়ে চলে আসি অফিসে। অফিসে এসে আবার কাজে বিজি হয়ে যাই। অফিস শেষ হলে তন্নিকে নিয়ে বাসায় চলে আসি। খাবার খেয়ে তন্নির ফ্ল্যাটে গিয়ে প্রয়োজনীয় সব কিছু নিয়ে আবার বাসায় চলে আসি। দেখতে দেখতে 3 মাস কেটে যায়। 3 মাসে অনেক কিছু বদলে গেছে। নিজের বাড়ি করেছি, গাড়ি করেছি। প্রেমাদের অফিস অনেক ডাউন হয়ে গেছে।
অনেক ঋণের মধ্যে ডুবে গেছে। নিজের কেবিনে বসে ল্যাপটপে গেম খেলছি। কাজের খুব একটা চাপ নেই। দরজায় কেউ নক করে, আমি ভেতরে আসতে বলি। সুলতান মির্জা এসেছে। আরে আপনি আসুন, বসুন। আজ আমি অনেক হ্যাপি মিনাজ। আমি তো স্বপ্ন দেখেছিলাম সেটা 10-এর মধ্যে যেন আমার কোম্পানি আসে, কিন্তু তোমার জন্য আজ আমাদের অফিস 3-এর মধ্যে এসে গিয়েছে। সবটাই তোমার জন্য হয়েছে। ইউ আর এ গ্রেট মিনাজ। আমার একার জন্য সব কিছু হয়নি, আমাদের সবার চেষ্টায় আজ আমরা এই পজিশনে এসেছি। আরও কিছু সময় সুলতান মির্জা কথা বলে চলে যায়। এর মধ্যে নতুন একটা প্রজেক্টের জন্য একটা কোম্পানি থেকে ডাক আসে। আমি কল করে বলি খান গ্রুপকে প্রজেক্টটা দিতে, আর ব্যাংকে কল করে বলি লোন দেওয়ার জন্য। আমার কথা শুনে ব্যাংক ম্যানেজার রাজি হয়। এমন আরও অনেক প্রজেক্ট আমি প্রেমাকে পাইয়ে দেই। ধীরে ধীরে প্রেমার সকল ঋণ শোধ হয়ে যায়। আবার আগের মতো প্রেমার কোম্পানিও ওপরে উঠতে থাকে। কিন্তু প্রেমা জানে না আমার জন্যই সবাই প্রেমাকে প্রজেক্ট পাইয়ে দিচ্ছে। হুট করে সবাই নিজের থেকে কল করে আমাকে প্রজেক্ট দিচ্ছে। আমি ঠিক কারণটা বুঝতে পারছি না। তবে সে যাই হোক, আমার সকল ঋণ শোধ হয়ে গেছে। আবার আগের মতোই সব কিছু হয়ে গেছে। তন্নি আর আমি আমার রুমে বসে গল্প করছি। আচ্ছা প্রেমা, তোমার মনে হচ্ছে আমাদের কোম্পানিকে সকলে কেন কারণ ছাড়াই নিজে থেকে এসে আমাদের প্রজেক্ট দিচ্ছে না? আমিও সেটাই ভাবছি তন্নি, বাট কি কারণ থাকতে পারে আমি সেটাই তো বুঝতে পারছি না। আমার কেন যেন মনে হচ্ছে এসব কিছু মিনহাজের জন্য হচ্ছে। মিনহাজের জন্য? এটা আমার মাথায় আসেনি। আচ্ছা, মিনহাজ হঠাৎ আমার জন্য এত কিছু কেন করছে? কারণ মিনহাজ তোমাকে এখনো ভালোবাসে। কিছুদিন অপেক্ষা করো, দেখবে তোমার ভালোবাসা তোমার কাছে ফিরে আসবে। তোমার কথা যেন সত্যি হয়। আমি এখনো মিনহাজকে ভুলতে পারিনি। রাতগুলো কতটা কষ্টে কাটে সেটা শুধু আমিই জানি তন্নি। সবার সামনে ভালো আছি এই অভিনয় করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমি কিছুটা হলেও জানি প্রেমা, তুমি কতটা কষ্টে আছো। তোমার কষ্টের দিন খুব তাড়াতাড়ি শেষ হবে, দেখে নিও। আমি তন্নিকে জড়িয়ে ধরি। ওর কথা শুনে খুব ভাল লাগছে। কি রে, মন খারাপ করে বসে আছিস কেন? এখন তো তোর কাছে কোটি কোটি টাকা আছে, একটা কোম্পানির 49% মালিক। তাহলে এখন কেন তোর মন খারাপ? প্রেমার জন্য, তাই না? এতই যদি ভালোবাসিস তাহলে কেন মেয়েটাকে এত কষ্ট দিচ্ছিস আর নিজেও কষ্ট পাচ্ছিস? আম্মু, প্রেমার কাছে গিয়ে ক্ষমা চাইলেও কি আমায় ক্ষমা করবে? প্রেমা তোকে ভালোবাসে। একটু রাগ করে থাকলেও সব ভুলে তোকে আপন করে নিবে। তোর বয়স তো কম হলো না, এবার তো বিয়েটা কর। আমি প্রেমার কাছে যাচ্ছি আম্মু, বলে আমি বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে আসি প্রেমাদের বাসায়। স্যার ড্রয়িং রুমে বসে আছে। আমাকে দেখে বসা থেকে উঠে আমার সামনে এসে বলে, মিনাস, তুমি এসে বসো। স্যার প্রেমা কোথায়? ওর সাথে আমার কথা আছে। আমি সব ভুল এখানেই শেষ করতে চাই। প্রেমা ওর রুমে আছে, যাও বাবা। আমি আর তন্নি বসে বসে গল্প করছি। হঠাৎ দরজা খোলার শব্দ শুনে সেই দিকে তাকিয়ে দেখি মিনহাজ। মিনহাজকে দেখে ভূত দেখার মতো তাকিয়ে আছি। একবার মিনহাজের দিকে তো আর একবার তন্নির দিকে তাকাচ্ছি। তন্নি আমার কানের কাছে এসে ফিসফিস করে বলে, বলেছিলাম না তোমার কষ্টের দিন শেষ, চলে এসেছে তোমার হিরো। তুমি এখানে কেন এসেছো? আমার হবু বউকে বউ করে নিয়ে যাবার জন্য। কে তোমার বউ? হ্যাঁ, আমি তোমার বউ না। তাহলে কি চলে যাব আমি? এক কদম পেছনে গিয়ে দেখ না, তোর পা আমি কেটে রেখে দিব। 3টা পর্ব চলে গেছে, শুধু কাঁদিয়েই চলেছে। আরো কাঁদাবে? তাহলে বলছো কেন কে আমার বউ? আছে। তন্নি, আই এম সরি, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। না জানি কি কি বলেছি, আমাকে মাফ করে দিও। স্টুপিড, ফ্রেন্ডকে সরি বলতে হয় না। আমার তোমার ওপর কোনো রাগ নেই, ভুল আমারও ছিল। আমাকে ছেড়ে এখন ভাবিকে মানাও, আমি নিচে যাচ্ছি। তন্নি হাসতে হাসতে চলে যায়। আমি প্রেমার কাছে গিয়ে ওর হাত ধরে বলি, আই এম সরি ফর এভরিথিং। চলো সব বলে নতুন করে আবার সব কিছু শুরু করি। হঠাৎ এত বদলে গেলে কেন? আর আমাকে এতগুলো প্রজেক্ট পাইয়ে দিয়েছো কেন? ব্যাংকেও কল করে নিজের রেসপন্সিবিলিটি নিয়ে আমাকে লোন পাইয়ে দিয়েছো। যে কোম্পানি আমাকে আমার অসহায় সময় আমার পাশে দাঁড়িয়েছে, সেই কোম্পানিকে নিজের চোখের সামনে কি করে শেষ হয়ে যেতে দেখি। আর তাছাড়া আম্মু একটা কথা বলেছিল, যেখানে মানুষই বাঁচে না সেখানে কারো ভুলগুলো মনে রেখে কী লাভ। চোখের পলকে সময়গুলো কেটে যায়। তাই যেটুকু সময় আছে হাসি খুশিতে সবাইকে নিয়ে বাঁচাই ভালো।
আমার শাশুড়ি গ্রেট, খুব সুন্দর কথা বলেছে। জড়িয়ে ধরবে না আমাকে এখনো? আমি মুচকি এসে প্রেমাকে জড়িয়ে ধরি। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরি। সকল অভিমান হারিয়ে গেছে আজ। আমাদের ভালোবাসা এবার এক হয়ে গেছে। বুকে জমে থাকা সকল কষ্টগুলো আজ দূর হয়ে গেছে। তোমার জন্য আমরা এত কষ্ট পেয়েছি, শুধু শুধু আমাকে ভুল বুঝে দূরে চলে গেছো। ভুলগুলো তো তুমি বুঝিয়েছো, তবে আর ভুল নয়। এখন থেকে সব ভুলকে ফুলে পরিণত করে একসাথে বাঁচবো। আমি মিনহাজের বুক থেকে উঠে ওর গলা জড়িয়ে ধরে সারা মুখে কিস করতে থাকি। এরপর কি করেছি নাই বললাম। একটু পর দুজন নিচে এসে আব্বুকে বলি আমরা বিয়ে করতে চাই। আব্বু মিনহাজকে আন্টিকে নিয়ে আসতে বলে। মিনহাজ ঠিক আছে বলে চলে যায়। আমি বাসায় এসে দেখি সুলতান মির্জা বসে আছে। দেখে মনে হচ্ছে রেগে আছে। আপনি এখানে কি মনে করে? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম মিনহাস, বাট তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে কেন মিনহাস? আমি আপনার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করিনি। আপনি ভুল ভাবছেন। ফুল? কোনটা ফুল? তুমি লাস্ট কয়েক মাস ধরে খান গ্রুপকে প্রজেক্ট পাইয়ে দাও না। যেই প্রজেক্টগুলো আমাদের হবার কথা ছিল সেই প্রজেক্টগুলো তুমি খান গ্রুপকে দিয়েছ। বাট হোয়াই? দেখুন, আমি সব প্রজেক্ট দেইনি, কিছু প্রজেক্ট দিয়েছি, আর কিছু আমরা করেছি। যে কোম্পানি আমাকে বাঁচতে সাহায্য করেছে সেই কোম্পানি আমার চোখের সামনে কিভাবে শেষ হয়ে যেতে পারে? তাই বলে তুমি আমাদের ক্ষতি করে ওদের লাভ করিয়ে দেবে? এখানে আমাদের কোনো ক্ষতি হয়নি। আর আমাকে নিয়ে আপনার এত সমস্যা থাকলে আমাকে আপনার কোম্পানি থেকে বের করে দিতে পারেন। আপনি কাগজপত্র রেডি করুন, আমি সব আপনার নামে লিখে দিচ্ছি। আমি এমন কিছু তো বলিনি মিনহাস। ওকে, তোমার যা ভালো মনে হয় তাই করো, তবু আমার কোম্পানি ছিল না প্লিজ। ওকে, আপনি এখন যান। আমি কিছুদিন অফিসে আসতে পারবো না, আমার বিয়ে কিছুদিনের মধ্যে। সুলতান মির্জা আমাকে উইশ করে চলে যায়। আমি আম্মুকে নিয়ে চলে আসি প্রেমাদের বাসায়। আজকের এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম, কিন্তু এদের ঝগড়া তো শেষই হচ্ছিল না। ফাইনালি এদের ঝগড়া শেষ হলো। আমিও কতবার বলেছি আমাকে নিয়ে আসতে, কিন্তু ওই এদের ঝগড়া। যাই হোক, বিআই সাহেব, যত তাড়াতাড়ি হয় এদের বিয়ের কাজ শেষ করতে চাই। বলা তো চায় না আবার কবে এদের ঝগড়া শুরু হয়। ঠিকই বলছেন বিয়ান সাহেবা। তাহলে তো শুক্রবার এদের বিয়ে সম্পন্ন হোক। হ্যাঁ, এরপর ঠিক হয়ে যায় আমাদের বিয়ে। সবাই খুব খুশি। পরের দিন শপিং শেষ করি। দেখতে দেখতে চলে আসে বিয়ের দিন। ফাইনালি আমাদের সকল মান অভিমান শেষে আমাদের বিয়ে হয় খুব ধুমধামের মাধ্যমে। সবাই খুব খুশি। বাসর ঘরে বসে আছে দুজন। অনেক ঝড়ঝাপটা শেষ করে আমরা এক হলাম। আজ থেকে বাকিটা জীবন সুখে দুঃখে একসাথে বাঁচবো। আর কখনো কেউ কারো থেকে দূরে যাব না। আর কখনো যেও না মেঘের ছায়া রেখে, তাহলে এই পাখিটা একলা হয়ে যাবে। একবার চুপটি করে দেখো বুকে জল রঙে কার ছবিটি এঁকেছি। যাবার জন্য তোমাকে এবার আপন করে নেইনি। তুমি ভুল করলে তোমাকে ভালোবেসে বুঝিয়ে দিব, তবু আর কখনো আলাদা হব না। প্রেমা হঠাৎ করে আমার গলা জড়িয়ে ধরে গান গাইতে থাকে। এই ব্যস্ত শহর তোর আসার খবর দিতে এক ছুটে আসলো আমায়। তোর নামের ফলক মনে খুশির ঝলক, বুকে ঝড়ো হাওয়া কে আর থামায়। একবার আয় তো ছোঁয়ায় তোর ওই খালি পায়, বালিয়ারে হয়ে মরেছি। যদি বাঁচতে বলিস সব মিথ্যে নালিশ, আমি 1000 বছর বেঁচেছি। এরপর কি হবে জানার জন্য চটজলদি বিয়েটা করে ফেলুন। আমরা বলতে পারবো না, লেখকের লিখতে লজ্জা করছে, আর আমাদের বলতে। সবাই ভালো থাকুন, প্রিয় মানুষটাকে ভালো রাখুন। ভালোবাসা অবিরাম। আজকের মতো আসছি, আর গল্পটা এখানেই শেষ হলো। দি এন্ড। ওই কাকিমা আবির কোথায়? কলেজে কি যাবে না? বুঝলাম না তো কিছুই। আর আম্মু, তুমি আগে বাড়ির ভেতরে আসো। এখন না বাড়ির ভেতরে যাব না। বলো আবির কোথায়? দেখেছো, ঘুমাতে জানি। কলেজ যাবে কিনা? 2 দিন পরে পরীক্ষা, আর আজকে নোট দেব। আর আজকে যদি কলেজে না যাই? আরে তুমি আমার কাছে আসো, তোমাকে একটু দেখি। সে কবে আমাদের বাড়িতে এসেছো? আমি কাকিমায়ের কাছে চলে আসি। অনেক শুকিয়ে গেছো, বাড়িতে বসে কি খাও না? খাই তো তার কাছে,
আরও কিছুক্ষণ কথা বলে চলে আসি আবিরের রুমে। এই আবির, কলেজে যাবি না? হ্যাঁ, আপু তুমি? আসলে আপু মাথাটা আজ ব্যথা করছে, তেমন হয় আজ আর যাবো না। তাড়াতাড়ি উঠে পড়ো, আজকে নোট দিব, আর ওই নোট অনুসারে পড়লে ভালো রেজাল্ট করতে পারবা, বুঝলা? তুমি যাও, আমি যাবো না। তুই যাবি না কাকিকে ডাক দিব? যতই ডাক দাও কাজ হবে না, বুঝেছ? ঘুম পাচ্ছে। আচ্ছা দেখ আমি কি করি। আমি ওর গায়ে এক বালতি পানি ঢেলে দিলাম। মনু, বেশি কথা বলো না, অনেকদিন কিন্তু পিটাই না। আর তোমাকে মারতে আমার ভালো লাগে না। এত বড় ছেলেকে যদি এখনো মারি তাহলে কি কেমন হবে বলো? ছোটবেলাতে মারতাম, সেটা না হয় ঠিক ছিল, কিন্তু এখন মারা ঠিক হবে না। হয়েছে, এখন রুম থেকে বের হও, চেঞ্জ করব। কেন, তুমি কি মেয়ে যার কারণে আমাকে বাইরে যেতে হবে? আমার সামনে চেঞ্জ করো, সমস্যা নেই। 19-20 হলেই তো আবার তুমি সবকিছু দেখে নেবে। কেন, আমি কি বাহিরের মানুষ নাকি? বাড়ির মানুষই তো। তো দেখলে কোথায় সমস্যা? ও তোমাকে নিয়ে আর পারি না। আমি তার সামনে চেঞ্জ করে নিলাম, কিন্তু এই দুষ্টু মেয়েটা আমার দিকে তাকিয়ে রয়েছে। আই আপু, সবকিছু দেখেছ, এখন টাটা দাও। কেন, দেখলে কি টাকা দিতে হয়? তুমি তো আমার সবকিছু দেখে একদম সর্বনাশ করে দিলা। অনেক ফালতু কথা হয়েছে, এখন কিছু খেয়ে আমার সাথে চলো। কিছু খাবো না, চলো। খাইতে বলছি না, খেয়ে নিবি, ওকে? আমি তার কথা মতো কিছু খেয়ে নিলাম, তারপর আমরা দুজনে একটা রিক্সায় উঠে বসলাম। আবির শোনো, বলো। আজকে থেকে আমাদের বাড়িতে পড়তে এসো। এই পরীক্ষার কদিন আমার কাছে এসো। তোমাকে কিন্তু খুব ভালো রেজাল্ট করতে হবে। ঠিক আছে, আসবো। কলেজে চলে আসি। কিছুক্ষণ পর লিজা আপু আমাদের ক্লাস নিতে চলে আসে। অল স্টুডেন্টস শোনো, সবাই ভালো করে পরীক্ষা দিবা। প্রতি বছর আমাদের কলেজে কিন্তু টপে স্থান দখল করে, এবারও জানি সেটা হয়। তাই সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করবা। ঠিক আছে ম্যাডাম। লিজা আপু ক্লাস করাচ্ছে, এর মধ্যে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমিও কম যাই কি, আমিও তার দিকে তাকিয়ে রইলাম। এর মধ্যে সে আমাকে একটা প্রশ্ন করলো। আবির, এটা তাড়াতাড়ি সকলের সামনে বলো। আমি এক কথাই বলে দিলাম, পারি না। এই কথা বলতেই সে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল। কেন, দুদিন আগে তো এটা ভালো করে তোমাকে বুঝিয়ে দিয়েছিলাম, আর এখন পড়ো না? আজকে বাড়িতে নিয়ে যাই, ধোলাই হবে, দেখো। ম্যাডাম, আমি পারি না, ভুলে গিয়েছি। চুপ কর, শুধু বাড়িতে যেতে দে। আর শোন, বাড়িতে গিয়ে আমাদের বাড়িতে চলে আসবি, কথাটা যেন মনে থাকে। আজকে এত চটে গেল কেন? আজকে এত রেগে গেল কেন? আর কিছুই তো বুঝছি না। শোনো সবাই, কালকে কেউ কলেজে আসবা না, বাড়িতে বসে পড়বা। আর সুন্দর করে পরের দিন পরীক্ষা দিতে আসবা, ওকে? এখন সবাই বাড়িতে যাও। সবাই চলে যেতে লাগলো। আমি বের হব, অমনি আবার কালে কি যেন একটা পড়লো। তোকে এই প্রশ্নটা সেদিন ভালো করে বুঝিয়ে দেয়নি? হ্যাঁ, মনে চলো না, কি আর করবো। এখন মারতে হলে আরো মারো। এখানে বসে মারবো না, বাড়িতে চল। আজকে যখন আমাদের বাড়িতে আসবি তখন দেখিস আমি কি করি। আমি কলেজ থেকে বের হয়ে পড়লাম। কিছুক্ষণ পর লিজা আপু আসলো, আর তারপর আমরা দুজনে রিক্সায় উঠলাম। আবির, তোমার মোবাইলটা দাও তো, আম্মুকে একটু ফোন দিব। আমার ফোনে টাকা শেষ হয়ে গেছে। আপু, আমার ফোনটা ধোয়া যাবে না। আমি তোমার ফোনে এখনই টাকা ফেলে দিচ্ছি। তোর মোবাইল দিতে বলছি না? কি আর করার, আর কিছু না পেয়ে আমার মোবাইলটা তার কাছে দিলাম। গেল আজকে মনে হয় সব শেষ। কি করতে যে গতকাল ওনার ছবিটা ওয়ালপেপারে দিয়েছিলাম। আবির, মোবাইল ফোন আমার না, তবে আমার ছবিটা সামনে দেওয়া। আসলে আপু, তোমাকে না এই ছবিটাতে অনেক সুন্দর লাগছিল, তাই সামনে দিয়ে রেখেছিলাম। কেমন লাগে? ও আচ্ছা, আমি আম্মুর নাম্বারে কল দিতে যাইয়া দেখি ও যেন কার নাম্বারে লাইফলাইন লিখেছে। তাই আমি নাম্বারে চাপ দিয়েই দেখি এটা আমার নাম্বারই। মনে মনে ভাবলাম আমি ওকে যেটা ভাবি ও কি আমাকে সেটাই ভাবে। আমি ওকে কিছু বললাম, আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে ও মোবাইল রেখে ওর কাছে দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ওদের বাসার সামনে এসে পড়ি, তাই ওকে নামিয়ে দিয়ে বললাম, সন্ধ্যার আগে আমাদের বাসায় চলে আসিস।
ঠিক আছে, আমি বাসায় চলে আসলাম। রুমে এসে শুয়ে শুয়ে ভাবছি, আর একটু হলেই ধরা পড়ে যেতাম। কি করতে যে কালকে এই ছবিটা সামনে দিয়ে রেখেছিলাম। এবার আসুন আমাদের পরিচয়টা দিয়ে নিই। আমি আবির। এবার মোটামুটি অনার্স কমপ্লিটেড দেখে আর কয়েকদিন পরেই পরীক্ষা। পরীক্ষা দিলেই অনার্স কমপ্লিট হয়ে যাবে। আর সে হলো আমার চাচাতো বোন। একদিকে সে আমার চাচাতো বোন, আর অন্যদিকে সে আমার কলেজ ম্যাডাম। ম্যাডাম হলেও কি, আমি তাকে ম্যাডামের সাথে অন্য কিছু একটা ভাবি, সেটাকে আপনাদের বলবো না। সে সময় সেটা হয়ে যাবে, তখনই আপনাদের বলবো। রাতের বেলায় তাদের বাড়িতে আসি, এসে দেখি সে শুয়ে আছে। এত লেট করে এসেছিস কেন? হ্যাঁ, তোকে বলছি না তাড়াতাড়ি আসতে? এত লেট কেন করলে? তোর আর পাশ করা লাগবে না, দেখিস দেখিস তোর কপালে ফেলই আছে। আপু তুমি কি পড়াবে নাকি আমি চলে যাব? রাগ তুলিস না, আমি ওর কাছে চলে আসি। আসার পরে ওর পড়াশোনা শুরু করে দিলাম। এর ভেতরে দরকারি একটা ফোন কল আসলো। আবির, এই পড়াগুলো তুই একটু একা একা কর, আমি একটু কথা বলে আসতেছি। লিজা আপু তার জানালার পাশে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে আর হাসছে। এটা থেকে আমার অনেক খারাপ লাগছে কেন জানি। অনেকক্ষণ কথা বললো, আমি কি করবো বুঝছি না। কিছুক্ষণ পর সে আমার কাছে আসলো। আমার বয়ফ্রেন্ড ছিল নাকি? তুই তো জানিসই আমার 5-6টা বয়ফ্রেন্ড আছে। ভালো, বাট এতগুলোতে কি করবা? এই সবগুলোকেই বিয়ে করব। তারপরে কাউকে দিয়ে ঘর মোছাবো, কাউকে দিয়ে বাসন মাজাবো, কাউকে দিয়ে মাথা টিপাবো। তা তুই জানোস না আমার বয়ফ্রেন্ড নাই? এখন এসব বিষয়ে বেশি বকবক না করে পড়া শুরু কর। পড়া শুরু করার আগে একটা কথা বলি। বলো। তুমি আমাকে কোনো সময় তুমি, কোনো সময় তুই, আবার কোনো সময় আপনি ডাকো কেন? এটা তো খুব সহজ। যখন তোমার সাথে রাগ করি তখন এগুলো বলি, বুঝলি? এটা বলে ওকে পড়ানো শুরু করলাম। অনেক রাত পর্যন্ত ওকে পড়ালাম। আপু অনেক রাত হয়ে গিয়েছে, যাই তাহলে। কিছু একটা খেয়ে যা, আম্মুকে বলছি খাবার বাড়তে। প্রথমে খাইতে চাইছিলাম না, তারপর আপুর চোরাচুরিতে খেয়ে নিলাম। এরপর বাড়িতে আসতে যাব, ঠিক তখনই আপু বলল, বাহিরে কিন্তু ভূত আছে, একা একা যেতে পারবি না মনে হয়। একদম যাবার সময় ভূতের ভয় দেখিয়ে দিলা। সকালে চলে যাবি, এখন যাওয়া লাগবে না। আয়, আজকে রাতে দুজনে গল্প করব, আমাদের বাড়িতে থেকে যা। ঠিক আছে আপু। ওকে নিয়ে আমার রুমে চলে আসি, আর পরে দুজনে অনেকক্ষণ গল্প করলাম। গল্প করতে করতে একসময় ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে পানি খেতে উঠতেই দেখি ও আমার উপরে শুয়ে আছে আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমি তাই ওকে সরিয়ে পানি খেতে চলে আসি। পানি খেয়ে রুমে চলে আসি, তারপরে আবারও শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে দেখতে পাই ও আবারও আমাকে জড়িয়ে ধরেছে। তাই আমি বিরক্ত হয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল ওকে কিছু বুঝতে না দিয়ে ওকে উঠিয়ে দিলাম। এই আবির শোন, বাড়িতে গিয়ে কোনো দুষ্টুমি ফাজলামি করিস না। যেগুলো কালকে রাতে দেখিয়ে দিয়েছি ওগুলো ভালো করে পড়িস। আপুর কথা মতো আমি বাড়িতে চলে আসি আর পড়তে বসি। কালকে আমার পরীক্ষা। আমি আপুর কাছে গেলাম আর আপু আমাকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে দিল। পরের দিন আমি পরীক্ষা দিতে আসি। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। আমার পরীক্ষা শেষ। একটা পরীক্ষা অনেক ভালো হয়েছে। একদিন দুপুরে বসে বসে মোবাইল চাপছি, তখনই আপু আসলো। সারাদিনই এটা নিয়ে বসে থাকিস কেন বলতো? পরীক্ষা শেষ হবার পরে দেখি তুই আরো বেশি বেশি মোবাইল চাপতেছিস। কি করবো বলো? চল, বিকেলে আমি মামা বাড়িতে যাচ্ছি, তুই চল আমার সাথে। এখনই কেন যাবো বলো? মামাতো বোনের বিয়ে, তাই যাব। তুমিও চলো আমার সাথে, কিছুদিন পরে আসবো। আপু আমি বিয়ের দিন চলে আসবো। এত তাড়াতাড়ি আমার কোনো বাড়িতে যেতে ভালো লাগছে না। তোমার ইচ্ছে। আচ্ছা আমি যাই, আমি বাড়িতে চলে আসি। বিকেলবেলা মামা বাড়িতে চলে আসি। এসে আমারও ভালো লাগতেছে না, মনে হয় আমি কি যেন বাড়িতে রেখে এসেছি। তোর কেন আসতে চাইলাম, কুত্তাটাও আমার সাথে নিয়ে আসবো, কিন্তু আসতে চাইলো না। রাতের বেলা ওকে কল দিয়ে আসতে বললাম, কিন্তু ও বললো আসবে না। তার রাগ করে ফোনটা কেটে দিলাম। পরের দিন কল দিয়ে আবারও আসতে বললাম, কিন্তু ও আসতে চাইলো না। আর আমারও ওকে ছাড়া ভালো লাগতেছে না। দেখতে দেখতে আরো 5 দিন কেটে গেল।
এখন আমি আর এই বাড়িতে মন টিকাতে পারছি না। আজ মামাতো বোনের বিয়ে, তাই আবিরকে আসতে বললাম, কিন্তু ও বলে আসবে না। আমি তাই ওকে কল দিলাম। না আপু, আমি আসতে পারবো না। আচ্ছা, তোর কোনো দিনও আশা লাগবে না। শোন, বিয়েটা আমার মামাতো বোনের না, আমার, বুঝলি? তোমার বিয়ে মানে? আচ্ছা রাখি, আমার জামাইয়ের ছবি তোর হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, সেটা দেখ। আমি ফোন কেটে দিই। হ্যাঁ সত্যি, আপুরই বিয়ে। আমার খুব খারাপ লাগছে, কান্না আসছে। আমি সাথে সাথে আপুর মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। ওনার মামার বাড়িতে এসে দেখি উনি সবার সামনে হেসে হেসে কথা বলছে। আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিল। আমি তখন তার একটা হাত ধরে একটা রুমে নিয়ে আসবো। ঠিক তখনই আবির কি করছো? ছাড়ো, ব্যথা পাচ্ছি। এরপর আমি ওনার একটা হাত ধরে একটা রুমে নিয়ে আসি। এরপর আমি ওনাকে জড়িয়ে ধরি, বলি, আমি তোমাকে ভালোবাসি, প্লিজ তুমি এই বিয়েটা করো না। বিয়ে হয়ে গেছে আমার, তাও আবার মামাতো ভাইয়ের সাথে। দেখো, আমি লাল শাড়ি পরা, এটা দেখে তুমি বোঝো না? কথাটা শুনে আবার চোখ দিয়ে পানি পড়ে গেল। এখন আর কেঁদে লাভ নাই, ভালো থেকো তুমি। এটা বলে আবির চলে যাওয়া শুরু, তাই আমি ওর হাত টেনে ধরলাম। এই আবির শোনো, আমার বিয়ে খেয়ে যাবা না? আমি চাই তুমি সুখী হও, ভালো থেকো। এই কুত্তা, আমার বিয়ে হয়নি, সবকিছু মিথ্যা। এত বড় কষ্ট তুমি আমাকে দিতে পারলা? কষ্ট দিব না তো কি করব? কতদিন থেকে আসতে বলি, আমার কোনো কথাই তো তুমি শোনোনি, তাই এটা করতে বাধ্য হয়েছি। এতদিন তোমাকে না দেখতে পেয়ে আমার নিজের ভেতরে কেমন লাগতেছে তা শুধু আমিই জানি। আমি ওকে জড়িয়ে ধরে বললাম, ভালোবাসো তুমি আমাকে? কেন, মনে হয় না? এতদিন মনে হয়নি, আজকে মনে হচ্ছে। তাই ছাড়ো, ওখানে যেতে হবে, গিয়ে আবার সব কিছু গুছাতে হবে। আমি তোমাকে যেতে দেবো না। তুমি চলে গেলে যদি তোমার বিয়ে হয়ে যায়, তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? আচ্ছা, তুমিও আমার সাথে চলো, তারপরে দেখো কার বিয়ে। তোমাকে আরেকটু জড়িয়ে ধরি না, তোমাকে আজ পুতুলের মতো লাগছে। এই পুতুল মেয়েটাকে আরো কিছু দেখতে চাই। তারপর আমি ওর দিকে তাকিয়ে আছি, ও আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমরা সবার সামনে চলে আসি। আমাকে দেখে সবাই খুশি হলো, আবার বকাও দিল, কারণ আমি এতদিন আসিনি কেন তাই। আমি না আসার কারণ হচ্ছে আম্মু এতদিন আসতে দিচ্ছিল না। তাই বিকেলে নিজের মামাতো বোনের বিয়ে দিয়ে রাতের বেলা আমি লিজাকে জড়িয়ে ধরে আছি আর একটু একটু দুষ্টুমি করছি। এত সহজে যে তোমাকে এমন ভাবে পেয়ে যাব তা আমি আশা করিনি। আমিও আমরাও যে কবে বিয়ে করব জানি না। খুব তাড়াতাড়ি করে দেবো। দেখো লিজা, একটা কথা বলি। একটা কথা না, হাজারটা বলো। তোমার ঠোঁটগুলো না অনেক সুন্দর। সব রেখে আমার ঠোঁটের দিকে নজর গেল কেন? মতলব কি? কিছু না, এমনি বললাম। আমি বুঝছি, তোমার না আমার ঠোঁটে কিস করতে মন চাইছে, তাই না? এই কথা শুনে একটু লজ্জা পেয়ে গেলাম। আসলে সিনিয়র মেয়েগুলো বলার আগে সব কিছু বুঝে যায়। অনেক লজ্জা পাইছো, আর পেতে হবে না। এদিকে তাকাও। ও তাকানোর সাথে সাথে আমি ওর ঠোঁট দখল করে নিলাম। সেটা দেখে ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, আর আমিও এরপর থেকে শুরু হলো আমাদের ভালোবাসা। 1 বছর পরে আবিরও একটা চাকরি পায়, তারপরে পরিবারের সাথে কথা বলে আমাদের বিয়ে দেয়। এখন আমরা অনেক সুখে আছি। সমাপ্ত।